মানে তুমি ধরো এটাকে, এটা যেমন এখানে করে দেওয়া আছে, এটা তুমি বুঝে ড্র করলে, এরকম টাইপের যত কোশ্চেন দেবে তুমি যদি একবার বুঝে যাও নিজে থেকেই হবে। তো সেই জন্যই তোমাদের এতটা ডিপে বলা, যাতে তোমাদের অসুবিধে না হয়। বুঝতে পারলে না? বুঝতে পারলেন? হুম। এই যে লাস্ট দিনের যে ক্লাসটা, ওইটার সাউন্ডটা রেকর্ড হয়, আজকে রেকর্ড হচ্ছে মোটামুটি। লাস্ট দিনের ক্লাসটা মনে হয় আবার ফের করতে হবে, কারণ হচ্ছে আরো কিছু স্টুডেন্ট জয়েন হবে কয়েকদিনের মধ্যে, তাদেরকে যখন বলবো আবার তখন এটাকে রেকর্ড করে নেব, বা তোমার যদি আটকায় আমি তাহলে আবার বলে দেবো পরে। এই যে নিউক্লিয়াসে ইলেকট্রন মহল, তো মানে নিউক্লিয়াসের চারিদিকে কি থাকে? ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন গুলো রোটেট করতে থাকে। এই যে এখানে বলছি যে পরমাণু তড়িৎ নিরপেক্ষ, মানে পরমাণুতে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ ফোটন, মানে পরমাণু সংখ্যা, ফোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, ইকুয়াল। সেই জন্যই পরমাণু নিস্তড়িত। তো পরমাণু যখন নিস্তড়িত হচ্ছে, প্রোটন কোথায় থাকছে? নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াসের আউটসাইডে কে থাকছে? ইলেকট্রন। তো ওইটাকেই বলা হচ্ছে ইলেকট্রন মহল। আর ওই ইলেকট্রনই হচ্ছে পরমাণুর রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করবে। মানে যখন তুমি বলছো যে মৌলিক পদার্থ বা জৈবিক পদার্থে কে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তুমি বলছো পরমাণু। আমি তারপরে বলছি যে পরমাণুর ইলেকট্রনই তোমার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, মানে আউটার মোস্ট, এই যে বহিঃস্থকক্ষের যে ইলেকট্রন গুলো থাকবে, মানে এরপরে যখন আরো ড্র করবে তখন দেখতে পাবে যে বহিঃস্থকক্ষের ইলেকট্রন গুলোই বন্ডিং করছে, যেটা পরবর্তীকালে এখন নেই, পরের দিকে আছে। তো পরমাণু মডেল থেকে তুমি বইয়ের জন্য এই 4টে পয়েন্ট লিখতে বলেছিলাম, যে এটা বইয়ে রয়েছে। এরপরে যে রাদারফোর্ডের মডেলের যেটা ত্রুটি, যেটা বলছি, মানে ত্রুটি বলতে রাদারফোর্ড কি বলছে, যে এই যে পজিটিভ চার্জ, আবার ধরো এটা যদি তুমি এরকম নিউট্রন বলো, মানে ধরো এটা পজিটিভ চার্জ যখন ড্র করছি, এইটা এরকম ছোট করে দাও, মানে যেটাকে আমরা বলবো হচ্ছে তোমার এই প্রোটনের সঙ্গে কি থাকে? নিউট্রন থাকে। এইটাকে কি বলা হচ্ছে? নিউক্লিয়াস। একে অ্যারাউন্ড করে ইলেকট্রন গুলো ঘুরছে। তো ইলেকট্রন গুলো যদি ঘুরতে থাকে, তোমার একটা টাইমে কি হবে? নিউক্লিয়াসের উপর চলে আসবে। এটা কেন হবে? এইটাই হচ্ছে রাদারফোর্ডের মেন ত্রুটি, যে রাদারফোর্ড বলেছে যে তোমার এখানটা বলবে, এটা একটা সিম্পল গল্প, যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এখানে আমরা বলছি যে তড়িৎ বিদ্যা, যেটাকে বলেছে যে তড়িৎ গতিবিদ্যা, এই নিয়ম অনুসারে বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে কোনো চার্জ পার্টিকেল, মানে ধরো পজিটিভ বা নেগেটিভ বা তোমার দুটো চার্জ পার্টিকেল, অপোজিটও হতে পারে, সেমও হতে পারে, যখন একজনকে অ্যারাউন্ড করে আরেকজন ঘুরতে থাকে, মানে কোনো চার্জ পার্টিকেলকে অ্যারাউন্ড করে আর একটা চার্জ পার্টিকেল রোটেট করতে থাকবে, তখন এনার্জি বা রেডিয়েশন ইমিট হবে। রেডিয়েশন বলতে এখানে রশ্মি বেরিয়ে যেতে থাকবে, মানে যে ঘুরছে তার এনার্জি, মানে তার শক্তি কম হতে থাকবে। মানে এখানে এই যে যেমন ধরো এইচ নিউ বলা হয়, মানে ই ইকুয়ালস টু এইচ নিউ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে আসে, মানে তোমার তড়িৎ গতিবিদ্যা। এটাকে ইলেকট্রোম্যাগনেটিকটাকে বাংলা আলাদা রয়েছে, মানে অ্যাকচুয়ালি এটা এই অ্যামাউন্ট, মানে যখনই কোনো শক্তি বেরোচ্ছে, মানে কোনো রশ্মি থেকে রশ্মি বেরিয়ে যাচ্ছে, তখনই ই ইকুয়ালস টু এইচ নিউ। আর তোমরা কি পড়েছো? ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। বাট ই ইকুয়ালস টু এইচ নিউ, এই পার্টটা এখন জানার দরকার নেই, কারণ এইটা জাস্ট একটা রশ্মি, যেমন ধরো এই যে লাইট, তোমার অটোমেটিক লাইট দিচ্ছে,
এখান থেকে অল টাইম ইকুয়ালস টু এইচ নিউ রে ইমিট হচ্ছে, যে লাইটটা দেখতে পাচ্ছ। তো যখনই বলছে যে একটা চার্জ পার্টিকেলকে অ্যারাউন্ড করে আর একটা চার্জ পার্টিকেল ঘুরতে থাকে, তো অল টাইম কি হবে, ওই চার্জ পার্টিকেল যে ঘুরছে তার শক্তি ক্ষয় হতে থাকে। তাহলে ক্ষয় হতে থাকলে কি হবে, একটা টাইমে সে পরমাণু নিউক্লিয়াসে চলে আসবে, তাহলে পরমাণুরই কোনো অস্তিত্ব থাকছে না রাদারফোর্ডের তত্ত্ব অনুসারে। রাদারফোর্ড বলছে নিউক্লিয়াসকে অ্যারাউন্ড করে ইলেকট্রন ঘুরতে থাকবে, অবিরাম গতিতে ঘুরতে থাকবে। এবার যখনই তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুসারে বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুসারে কোনো তড়িৎগ্রস্ত বা কোনো চার্জ পার্টিকেল, মানে পজিটিভ বা নেগেটিভ চার্জ পার্টিকেলকে অ্যারাউন্ড করে, মানে চার্জ পার্টিকেলকে হচ্ছে অ্যারাউন্ড করে যখন আর একটা চার্জ পার্টিকেল ঘুরতে থাকে, যেই চার্জ পার্টিকেলটা ঘুরছে তার শক্তি ক্ষয় হতে থাকে। তাহলে শক্তি ক্ষয় হলে একটা টাইমে কি হবে, কি সেটা নিউক্লিয়াসের উপর চলে আসবে। এই জন্য এখানে বলছে বিজ্ঞানী নিলস বোর জানান যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে আবর্তন করতে থাকলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুযায়ী ওইগুলি থেকে সর্বদা, মানে যে আবর্তন করছে ওইগুলি থেকে সর্বদা শক্তির বিকিরণ হতে থাকে। ফলে ইলেকট্রনগুলি শক্তি হারাবে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে। এক সময় ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়বে, অর্থাৎ পরমাণুর আর কোনো ইলেকট্রনীয় গঠন থাকবে না, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। এই স্টেটমেন্টটা আগে পড়ো, কোন লাইনটা প্রবলেম সেটা বলো। যে বলছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে ঘুরছে, যেটা আমি দেখিয়েছি। একটা টাইমে কি হবে, কি নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে, যার ফলে পরমাণুর কি কোনো অস্তিত্ব থাকবে না রাদারফোর্ডের তত্ত্ব অনুসারে। আগে যেই লাইনটা লেখা আছে ওই লাইনটা পড়ো। ইলেকট্রনীয় গঠন মানে পরমাণুর গঠন। এই যে রাদারফোর্ড যে বলছে, এই যে পজিটিভ চার্জকে অ্যারাউন্ড করে যে ইলেকট্রনটা ঘুরছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, আবার এইটা যখন ঘুরছে এই একটা ইলেকট্রন, এই ইলেকট্রন, এইটাকে বলে ইলেকট্রনীয় গঠন। বুঝতে পারলে? তো এই ইলেকট্রনীয় গঠনটা থাকবে না, মানে পরমাণুর যে মেন বক্তব্য যে পজিটিভ চার্জকে মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নেগেটিভ মানে ঋণাত্মক মানে ইলেকট্রন গুলো যে রোটেট করছে, এই গঠনটাই থাকবে না। বুঝতে পারলে? এরপরে এইটা তাহলে একটা পয়েন্ট হলো, মানে মেন পয়েন্ট কি দাঁড়ালো, রাদারফোর্ড এর যেই তত্ত্ব সেই অনুসারে পরমাণুর কোনো অস্তিত্ব থাকছে না। তোমাকে রাদারফোর্ডের ত্রুটি বললে এটাই লিখতে হবে। বুঝতে পারলে? মানে যা লেখা রয়েছে এটাই লিখতে হবে। এরপরে হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি অবিরাম ঘুরতে থাকলে ওই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলি থেকে অবিরাম শক্তি বিকীর্ণ হতে থাকে। এর ফলে পরমাণুর যে বর্ণালী পাওয়া যাবে, বর্ণালী মানে যে যখনই তোমার এই পজিটিভ চার্জকে অ্যারাউন্ড করে ইলেকট্রনটা ঘুরছে, অল টাইম কি বলছি যে শক্তি বেরোতে থাকছে। তাহলে শক্তি মানে এখানে কোনো রেডিয়েশন, মানে তোমার E ইকুয়ালস টু এইচ নিউ। তো এর ফলে পরমাণুর যে বর্ণালী পাওয়া যাবে সেটি সূর্যরশ্মি বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হবে, কিন্তু বাস্তবে দেখা যায় না। পরমাণু রেখা বর্ণালীর সৃষ্টি করে রাদারফোর্ডের পরমাণু মডেলের ঘটনা ব্যাখ্যা করতে পারেন। মানে যেমন ধরো সূর্যের রশ্মি, যেটা কি একদম কন্টিনিউয়াস আসছে, তাই তো? কিন্তু পরমাণুর ভেতরে এই যে বর্ণালীটা মানে রশ্মিটা কন্টিনিউয়াস আসে না, মানে ডিসকন্টিনিউয়াস থাকে, যেটাকেই হাইড্রোজেন স্পেকট্রাম পড়বে পরবর্তীকালে। এখন শুধু এই সূর্যরশ্মি বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হবে, কিন্তু বাস্তবে দেখা যায় যে পরমাণুর
রেখা বর্ণালী সৃষ্টি করে তা রাদারফোর্ডের মডেলের ঘটনাকে ব্যাখ্যা করতে পারে না। বোঝা গেল? যেহেতু শক্তি অবিরাম শক্তি বিকীর্ণ হতে থাকে, মানে যেহেতু চার্জ পার্টিকেল ঘুরছে, চার্জ পার্টিকেল আর একটা চার্জ পার্টিকেলকে রোটেট যেহেতু করছে, তাহলে শক্তি ক্ষয় হচ্ছে। তো শক্তির ক্ষয় হলেই তোমার কি হয়ে যাচ্ছে, তোমার এরকম রেখা বর্ণালী, মানে যেটা সানলাইট বা যে কোনো লাইট, তো ওইটা কন্টিনিউয়াস আছে। যেমন ধরো তুমি লাইটের সুইচ অফ অন করলে, তুমি যখন অন করছো লাইট দেখতে পাচ্ছ, অফ করে দিলে লাইট দেখতে পাচ্ছ না, তখন ওইটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কিন্তু পরমাণুর মধ্যে অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউয়াসই থাকে, কন্টিনিউয়াস লাইট থাকে না। বোঝা গেল? তো সেই জন্য নিরবিচ্ছিন্ন মানেটাই হচ্ছে তোমার কন্টিনিউয়াস, মানে কোনো ব্রেক আসবে না। কিন্তু বাস্তবে দেখা যায় পরমাণু রেখা বর্ণালীর সৃষ্টি করে, কিন্তু রাদারফোর্ডের পরমাণুর মডেলের এই ঘটনাকে ব্যাখ্যা করতে পারে। বোঝা গেল? এই দুটো পয়েন্টই হচ্ছে মেন ত্রুটি। প্রথমটা হচ্ছে সব থেকে বড় ত্রুটি। হলো ক্লিয়ার তো? এরপরে তাহলে রাদারফোর্ডের মডেলে দুটো অংশ পেয়েছে, একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন। এই দুটো পয়েন্ট থেকে কি ফার্স্টে নিউক্লিয়াস যেটা আছে, মানে আমি এখানে যেটা বলবো, যেহেতু রাদারফোর্ডের মডেলে ত্রুটি বেরোলো, তাহলে নিশ্চয়ই হচ্ছে যেটা সঠিক পরমাণুর গঠনের যে সঠিক যে নীল বোর যেইটা বলেছে, নিলস বোর, সেটাই মেন এক্সপ্লেনেশন আসবে। মানে সেই অনুসারেই তোমার পরবর্তীকালে পরমাণুর গঠনটাকে বা পরমাণু স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করা হয়। ঠিক আছে? এখানেই আসবে তোমার কে এল এম এন করে আসবে। যেমন এখানে শুধু নিলস বোর করে যেরকম ব্যাপার নেই, রাদারফোর্ডের তত্ত্ব থেকেই, মানে রাদারফোর্ড নিলস বোর কম্বাইন করে করেছে। তো ফার্স্টে নিউক্লিয়াসের ব্যাপারটা রাদারফোর্ড বলেছে, আর ইলেকট্রনের ব্যাপারটা তোমার নিলস বোর বলবে। এবার হচ্ছে তোমার ধরো নিউক্লিয়াসে পড়েছে যে প্রত্যেক পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট একটি অংশ আছে, একে পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রক বলে। মানে প্রত্যেক পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট একটি অংশ আছে, একে পরমাণু নিউক্লিয়াস বলে। পরমাণু নিউক্লিয়াসটি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণিকা, প্রোটন ও নিস্তড়িত, মানে এখানে পজিটিভ, আর একটা যেটা বলা হচ্ছে নিস্তড়িত, মানে এই জিনিসটাকে বলা হচ্ছে এই মানে নিউট্রাল। তো নিস্তড়িত কণিকা নিউট্রন দ্বারা গঠিত। পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে। এই নিউক্লিয়নের ডেফিনেশনটা পরীক্ষায় আসে। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনকে একসাথে একত্রে নিউক্লিয়ন বলে। তাহলে নিউক্লিয়ন কি হচ্ছে? পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে। বুঝতে পারলে না বুঝলে না? মানে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত এই যে প্রোটন আর এটা হচ্ছে তোমার নিউট্রন, এই দুটোকে একসাথে বলবে তোমার নিউক্লিয়ন। এটা পরীক্ষায় আসে, কিন্তু তোমার যখনই পরীক্ষায় দেবে তখনই দেখবে তোমাদের বইয়েতে নেই, তখনই কোশ্চেন আননোন হয়ে যায়, কোশ্চেন কঠিন হয়েছে বলে দেবে। কারণ এই কোশ্চেনটা তোমাদের ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যত ওই রায়মার্টিনের যে বইগুলো আছে না, ওই কোশ্চেন ব্যাংক টাইপের বা ডাফেন দত্তের কোশ্চেন ব্যাংক টাইপের, ওর ভেতরে এই কোশ্চেন গুলো রয়েছে। মানে নিউক্লিয়ন কি এটা পরীক্ষায় আসে। মানে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে। এটা হচ্ছে আগের দিনেই পড়েছো, এটা বোর্ড মানে রাদারফোর্ডের তত্ত্ব থেকেই আসছে। বলছে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন একত্রে পুঞ্জীভূত অবস্থায় থাকে, তাই নিউক্লিয়াসের ঘনত্ব বেশি। এবার কোশ্চেন এখানে পড়তে পারে যে নিউক্লিয়াসের ঘনত্ব বেশি কেন? যেহেতু আমরা বলছি যে প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান, এবং প্রোটনের মাসও জানো, ইলেকট্রনের মাসও জানো, তাহলে এছাড়া কেন নিউক্লিয়াসের ঘনত্ব বেশি হচ্ছে, খুব বেশি হচ্ছে পরমাণুর তুলনায়, না পরমাণুর মধ্যে, সরি। তাহলে তখন বলতে হবে যে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন একত্রে পুঞ্জীভূত থাকে,
এই লাইনটাই লিখতে হবে, মানে নিউক্লিয়ন থাকে বলেই নিউক্লিয়াসের ঘনত্ব খুব বেশি হয়। মানে বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তো এই পয়েন্টটা পড়ো আগে, তারপর নেক্সট টপিকে যাচ্ছি। হয়েছে? তাহলে নিউক্লিয়ন কি জিনিস বোঝা গেল তো? এরপরে নিলস বোর বলছে, দেখো আগে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু বলে দিই যে মানে এখন যেই তত্ত্বটা বলছি টোটালটাই দুজনের মত অনুসার, মানে রাদারফোর্ড ভুল না করলে তাহলে নিলস বোরের তত্ত্ব আসতো না। কারণ হচ্ছে রাদারফোর্ড বলছে যে ইলেকট্রন গুলো এরকম ভাবে ঘুরছে, ঠিক আছে? মানে ইলেকট্রনের যেই পথে ঘুরছে সেটাকেই এনার্জি লেভেল বা স্টেশনারি স্টেট বলছে। এইটা বলার আগে আগে এই লাইনটাকে বোঝো। বলছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমবর্ধমান ব্যাসের কতগুলো নির্দিষ্ট অনুমোদনযোগ্য কক্ষপথে আবর্তন করতে পারে। মানে এই যে ইলেকট্রনগুলি যেই কক্ষপথে ঘুরছে, রাদারফোর্ড বলেছে যে ইলেকট্রনগুলো যেই পথে ঘুরছে সেটাকেই কক্ষপথ বলছে, কিন্তু নিলস বোর বলছে যে পরমাণুর মধ্যে একটি নির্দিষ্ট কক্ষপথ আছে, তার মধ্যে ইলেকট্রন গুলো ঘুরছে। মানে বুঝতে পারলেন না কথাটা? বলছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমবর্ধমান ব্যাসের কতকগুলো নির্দিষ্ট অনুমোদন যোগ্য, মানে আমি এটাকে মুছে দিতাম, এনে দেখো এই জায়গাটা যদি ড্র করি, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এরপরে এটা হচ্ছে তোমার একটা কক্ষপথ, এরপরে আর একটা আসবে, এই যে এরকম ভাবে কক্ষপথ গুলো রয়েছে। এইটা নিলস বোর বলছে
যে এই যে এটা দেখতে পাচ্ছ তো, এই জায়গাটা নিউক্লিয়াস, এই যে এক একটা যে সার্কেল ড্র করেছি, এটা হচ্ছে এক একটা কক্ষপথ। রাদারফোর্ড বলেছিল যে ইলেকট্রনগুলো যেই পাতে ঘুরছে, এই যে ইলেকট্রনগুলো এখানে ঘুরছে, এখানে তোমার এরপরে এরকম ভাবে ঘুরছে, যে ইলেকট্রনগুলো যেই পাতে ঘুরছে সেটাই তার কক্ষপথ। নিলস বোর বলছে পরমাণুর একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, তার মধ্যে ইলেকট্রনগুলো ঘুরছে। মানে ধরো ইলেকট্রনটা এই ঘুরছে, এটা হচ্ছে কক্ষপথ। আর নিলস বোর বলছে এইটা একটা কক্ষপথ পরমাণুর, এর মধ্যে ইলেকট্রনটা ঘুরছে। মানে দুটোর পার্থক্য আছে কথার মধ্যে। ইলেকট্রনটা যেই দিকে যাচ্ছে, যেমন ধরো রেল লাইন আর বাসের মধ্যে পার্থক্য কি? বাস যেই দিক দিয়ে খুশি যেতে পারে, হ্যাঁ পাতেই যাবে। নিলস বোর বলছে যে তোমার রেল লাইন যেইভাবে যাচ্ছে, মানে ওই পাতেতেই যাবে, ওই পাত ছাড়িয়ে অন্যদিকে যাবে না। কিন্তু বাস রাস্তার একবার এইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, বা যেইদিকে খুশি আবার ব্যাকে চলে আসছে, আবার এইদিকে এরকম ঘুরছে যা খুশি। সেইটাই ওই বাসের পাথটা হচ্ছে, বা তুমি যদি বাসের মধ্যে থাকো তাহলে তোমার ওইটা কক্ষপথ হচ্ছে। তো সেম এখানে নিলস বোর বলছে ওরকম না, যে ইলেকট্রনটা যেই পাতে ঘুরছে সেই পাথটা হচ্ছে নির্দিষ্ট। তো সেই জন্য এখানে বলছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমবর্ধমান ব্যাসের, এই যে ক্রমবর্ধমান, আচ্ছা ক্রমবর্ধমান মানে কি জানো? হ্যাঁ ক্রমশ বেড়ে বেড়ে যাবে, তার মানে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। তো ক্রমবর্ধমান ব্যাসের কতগুলো নির্দিষ্ট অনুমোদনযোগ্য কক্ষপথে আবর্তন করতে পারে। এই কক্ষপথগুলোকে স্থায়ী বা কোয়ান্টাম কক্ষ বলে, যাকে স্টেশনারি ও কোয়ান্টাম অরবিট বলে। এগুলোকে কি বলা হচ্ছে? অরবিট। পরবর্তীকালে অরবিট আর অরবিটালের ডিফারেন্স আসবে, এখন কোনো প্রয়োজন নেই। এখন শুধু এই যে ফিক্সড এনার্জি বা শক্তি লেভেলকে বলা হচ্ছে তোমার কোয়ান্টাম অরবিট বা স্টেশনারি স্টেট বা স্টেশনারি কক্ষ। মানে এই অনুমোদনযোগ্য কথাটার মানে বুঝতে পারলে, বা আমি এই ডায়াগ্রাম দিয়ে বোঝাতে পারলাম? অনুমোদনযোগ্য মানেই হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসে কে অ্যারাউন্ড করে নির্দিষ্ট কক্ষপথ আছে, যেমন তোমার মহাকাশের ঘটে স্পেসের যেই ঘটনা, যেমন আর যেই কক্ষপথে ঘুরছে, আর তো যেই দিক দিয়ে খুশি চলে যাচ্ছে না, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, সেই কক্ষপথের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সে অন্য এনার্জি লেভেলে চলে যাবে। তো মানে সবকটাই কি মহাকাশে কি হচ্ছে কি সবারই একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, এখানে ইলেকট্রনেরও নির্দিষ্ট কক্ষপথ আছে। ইলেকট্রন যেই পথে যাচ্ছে সেইটা তার কক্ষপথ না, কক্ষপথেতে ইলেকট্রন আছে। বোঝা গেল না? বুঝতে পারলেন না? তো সেইটাকে কি বলছে? স্টেশনারি কক্ষ। এই কক্ষপথগুলিকে আবর্তনের সময় ইলেকট্রনগুলি কোনো শক্তি বিকিরণ করে না। যেটা রাদারফোর্ড বলেছিল যে ইলেকট্রনগুলো যেই পথে ঘুরছে সেটাই তার শক্তি লেভেল। মানে তারপরে যেই পরবর্তীকালে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আসে বা তড়িৎ গতিবিদ্যা আসে, তখনই বলা হয় যে কোনো চার্জ পার্টিকেলকে আর একটা চার্জ পার্টিকেল রোটেট করতে থাকলে অনবরত শক্তি বিকিরণ হতে থাকে। কিন্তু নিলস বোরের তত্ত্ব অনুসারে এখানে ইলেকট্রনটা জাস্ট, যেমন ধরো নাগরদোলা যখন ঘুরতে থাকে, তুমি তার উপর যদি বসো, ঘোরেটাকে তুমি ঘোরো না নাগরদোলা ঘোরে? হ্যাঁ, তার ফলে তোমাকে মনে হয় তুমিও ঘুরছো, বা তুমিও ফিল করছো যে তুমিও ঘুরছো। সেম পাথটা ঘুরছে, ওই পাথটা ঘোরার সাথে ইলেকট্রন গুলোও ঘুরছে। তাহলে মানে ইলেকট্রনের শক্তি লস হচ্ছে না। তার মানে যখন তুমি নাগরদোলার ভেতরে বসে থাকো, মানে নাগরদোলার উপরে বসে থাকো, তোমার কোনো শক্তির ক্ষয় হয় না। কিন্তু যেহেতু অত জোরে ঘুরছে, তাহলে তোমারও তো শক্তি ক্ষয় হওয়ার কথা ছিল, মানে তোমারও এনার্জি লস হওয়ার কথা ছিল, কিন্তু তোমার এনার্জি লস হয় না। এবার তুমি ভয় পেয়ে তোমার ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে, এর বেশি তো কিছু হয় না।
তো সেম জিনিসটাই ইলেকট্রনের ক্ষেত্রে, মানে নিলস বোর সেই তথ্যটা বলছে যে ওই ফিক্সড কক্ষপথের মধ্যে ইলেকট্রন ঘুরছে, মানে কক্ষপথটা ঘুরছে তার সাথে ইলেকট্রনটাও ঘুরছে, ইলেকট্রনটা শুধু ঘুরছে না। বোঝা গেল? তো এই কক্ষপথগুলি আবর্তনের সময় কে আবর্তন করছে? কক্ষপথগুলি। আবর্তনের সময় ইলেকট্রনগুলি কোনো শক্তি বিকিরণ করে না, কারণ ইলেকট্রন ওখানে এনার্জি লস করছে না। মানে সেম এক্সাম্পল নাগরদোলা, তুমি যখন নাগরদোলার ভেতরে বসে আছো, ঘুরছে নাগরদোলা, তার সাথে তুমিও ঘুরছো নাগরদোলা। হ্যাঁ, তুমিও ঘুরছো, কিন্তু তোমার কোনো এনার্জি লস হচ্ছে না। মানে নাগরদোলাটাকে ঘোরাতে গেলে নাগরদোলাতে এক্সট্রা করে এনার্জি দিতে হচ্ছে। তো বোঝা গেল সেম জিনিসটাই এখানে ঘটছে। এই কারণে কোনো কক্ষপথের শক্তি এবং ওই কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনগুলোর শক্তি নির্দিষ্ট থাকা ইলেকট্রনগুলি কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয় না। মানে কি বলছে যে ইলেকট্রনগুলো তাহলে তো, মানে ধরো তুমি যখন নাগরদোলায় বসছো, তুমিও নাগরদোলাকে ধরে বসছো, যদি ধরে না বসো তাহলে সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য তুমি ছিটকে বেরিয়ে যাবে, তাই তো? যেটা আগের দিনে বলেছিলাম, এই যে এই বেরিয়ে যাওয়ার ঘটনাকে, এটাকে কি বলা হয়? সেন্ট্রিফিউগাল ফোর্স। তো ওই ফোর্সের জন্য তুমি বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে না, কারণ হচ্ছে ইলেকট্রনের যেই শক্তি আর কক্ষপথের শক্তি সমান হচ্ছে। তুমি যদি নাগরদোলার ভেতর না দৌড়ে থাকো, তাহলে তোমার কি বলে হচ্ছে কি বলে গতি স্থিতিজাড্যের জন্য তুমি ছিটকে বেরিয়ে যাবে, বা সেন্টিপিটাল ফোর্সের জন্য। মানে তুমি স্থির রয়েছো, হঠাৎ করতে চলতে আরম্ভ করে দিলে তুমি তো পিছনের দিকে এলে যাও, যেটাকে স্থিতিজাড্য বলে। তো সেই অনুসারে এখানে কি বলছে যে এই কারণে কক্ষপথের শক্তি এবং ওই কক্ষে আবর্তনশীল ইলেকট্রনগুলোর শক্তি নির্দিষ্ট থাকায় ইলেকট্রনগুলি কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয় না। মানে ইলেকট্রনের শক্তি আর কক্ষপথের শক্তি সমান হয়। এরও এক ফর্মুলা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য এটা বেরিয়ে যেতে পারে না। মানে কেন? তোমাকে যদি নিলস বোর অনুসারে কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘটছে, তো ইলেকট্রনগুলো রোটেট হওয়ার ফলে ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করছে না, কিন্তু ইলেকট্রনগুলো পাথ থেকে সরে যাচ্ছে না কেন? এর উত্তরে তখন বলতে হবে ইলেকট্রনের শক্তি আর কক্ষপথের শক্তি সমান, তাই বেরিয়ে যাচ্ছে না। বোঝা গেল? সেই জন্য বিভিন্ন শক্তি বিশিষ্ট ওই সুস্থিত, মানে স্টেবল, এগুলো কিন্তু আনস্টেবল না, কিন্তু স্টেবল সুস্থিত কক্ষপথগুলিকে মুখ্য শক্তি স্তর বা এনার্জি লেভেল বলে। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে এন এর মান ইলেকট্রন কক্ষপথের শক্তি স্তর নির্দেশ করে। তার মানে এগুলো এক একটা হয়ে যাবে তখন। এইটা ফার্স্ট n ইকুয়ালস টু 1, এটা n ইকুয়ালস টু 2, এই n ইকুয়ালস টু 3, n ইকুয়ালস টু 4, n ইকুয়ালস টু 5, n ইকুয়ালস টু 6, এরপরে n ইকুয়ালস টু 7 পর্যন্ত মনে রাখতে হবে। 7 পর্যন্ত মনে রাখলেই একদম ক্লাস 12 পর্যন্ত চলে যাবে। n ইকুয়ালস টু 7, এটা হচ্ছে তোমার n ইকুয়ালস টু 7। এইটাকেই বলা হচ্ছে যখন n ইকুয়ালস টু 1 হচ্ছে, এটাকে তখন বলা হচ্ছে, এটাকে কে এল এম এন ও পি কিউ। বোঝা গেল? যেটাকে কে এল এম এন করে এনার্জি লেভেল বা শক্তি স্তর বলা হচ্ছে, সেটাকে এন দিয়ে ডেনোট করা হয়। মানে n ইকুয়ালস টু 1 মিন্স কে, n ইকুয়ালস টু 2 মিন্স এল। মানে ঠিক এই জিনিসটা নিউক্লিয়াস থেকে পরপর দূরত্ব অনুসারে কক্ষপথগুলি যথাক্রমে কে ইকুয়ালস টু তোমার, যেখানে এনার্জি শক্তি, মানে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর। কেন বাড়বে? কেন? তখন ওইখানে অনেক কিছু কমে যাবে, মানে যত বাড়তে থাকবে। আচ্ছা আগে বলো, গ্যাস বলেছি তোমাকে, গ্যাসের পরমাণুর ভেতরে কেন্দ্রকের যে ডিস্টেন্সটা সেটা সব থেকে বেশি। এবার কাছে থাকলেই সেটা কি হয়ে যাচ্ছে? আকর্ষণ বলের জন্য সেটা লিকুইডে হয়ে যাচ্ছে, অণুগুলো মিক্সড হয়ে যাচ্ছে। কিন্তু যত এই এনার্জি লেভেলটা বাড়তে থাকবে,
নিউক্লিয়াস থেকে এই আউটার মোস্ট ইলেকট্রনের আকর্ষণ বলটা কি হবে, সেইটা কম হতে থাকে। বোঝা গেল? এই আকর্ষণ বলকেই নিউক্লিয় বল বলে। আসছি পরের দিকে, দাঁড়াও। তো এটা গেল প্রথম শক্তি স্তর। এরপরে আসছে তোমার এল, যেখানে তোমার n ইকুয়ালস টু 2, এটাকে দ্বিতীয় শক্তি স্তর বলে, দ্বিতীয় শক্তি স্তর। আবার এরপরে তোমার m, এখানে n ইকুয়ালস টু 3, এটা তৃতীয়, এরকম ভাবে পরপর আসবে। মানে আবার n, যেখানে n ইকুয়ালস টু 4, m n p আসবে এখানে, না ও আসবে, n ইকুয়ালস টু 5, এটা p আসবে, n ইকুয়ালস টু 6, আবার ধরো কিউ আসবে এখানে n ইকুয়ালস টু 7। এগুলো হচ্ছে এই 7টা শক্তি স্তরই মনে রাখতে হবে। এবার কোশ্চেন হচ্ছে, প্রত্যেকটা শক্তি স্তরেই কি সমান ইলেকট্রন থাকবে? মানে ইলেকট্রনের সংখ্যা প্রত্যেকটা শক্তি স্তরে সমান ইলেকট্রন থাকবে না। ওর একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে 2n²। মানে এক একটা শক্তি স্তরে, এর পরের পয়েন্টে আছে, বলছে কোন একটি কক্ষে বা মুখ্য শক্তি স্তরে যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে না। মানে যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে, মানে তার একটা নির্দিষ্ট, মানে এক একটা কক্ষপথে ইলেকট্রন থাকার মানে মানে সংখ্যাটা সেটা নির্দিষ্ট। তো সেই জন্য বলছে যে মুখ্য শক্তি স্তরে যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। প্রত্যেক কক্ষে সর্বাধিক যত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যা নির্দিষ্ট। এই সংখ্যার মান হচ্ছে, এইটাকে এখানে এরকম ভাবে মনে রাখো, 2n²। মানে 2 ফর্মুলাটা হচ্ছে 2n², মানে কক্ষে ইলেকট্রনের সংখ্যা, কক্ষে ইলেকট্রনের সংখ্যার ফর্মুলা হচ্ছে, আমি এখানে এটা এক্সপ্লেন করে দেবো, দাঁড়াও। ইলেকট্রনের সংখ্যার ইকুয়ালস টু হচ্ছে 2n²। এখানে nটা কি, n হচ্ছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত। প্রতি কক্ষে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, মানে n ইকুয়ালস টু যদি 1 হয়, মানে প্রথম শক্তি স্তর, তার মানে 2 ইন্টু 1²। তাহলে প্রথম কক্ষেতে ইলেকট্রন কত দাঁড়াচ্ছে, যেটাকে কে বলা হচ্ছে, কে কক্ষে ইলেকট্রন সংখ্যা দুটো। তাহলে n ইকুয়ালস টু যখন দ্বিতীয় শক্তি স্তর, তখন দাঁড়াচ্ছে 2 ইন্টু 2², মানে 4 8, কে এল, এল কক্ষ। তারপর n ইকুয়ালস টু 3 হলে 2 ইন্টু 3², মানে 18। বলো না, যেমন ABCD ঠিক সেরকম। তার মানে এটা হয়ে যাচ্ছে কে এল এম কক্ষ। তারপর n ইকুয়ালস টু যদি 4 হয়, তখন 2 ইন্টু 4² ইকুয়ালস টু 32, যেটাকে n কক্ষ বলা হচ্ছে। এরকম ভাবে এক একটা কক্ষে ইলেকট্রনের সংখ্যা, তার ফর্মুলা হচ্ছে এইটা, মানে 2n²। তো n ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে দুটো। বুঝতে পারলে এই পয়েন্টটা? দেখো একবার, মানে এটা জাস্ট একদম সামস এর মতন, মানে নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা বেরোবে ঠিক এইভাবে এক একটা কক্ষে। এরপরে তোমার নেক্সট টপিকটা আসবে, দেখো। মানে এইটা তাহলে থার্ড পয়েন্ট গেল, এটা মেনলি নিলস বোরই বলছে। এরপরের পয়েন্ট, ফোর্থ পয়েন্টটা বলছে যে কক্ষের ক্রমিক সংখ্যা যাই হোক না কেন, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। যেমন ধরো তোমাকে বললো, ধরো ক্যালসিয়াম বললো, ক্যালসিয়াম মানে কত, অ্যাটমিক নাম্বার ক্যালসিয়ামের, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার জানো না? এখনো এখনো তোমাদের ওগুলো মুখস্থ হয়নি, তাই তো? ক্যালসিয়ামের তোমার অ্যাটমিক নাম্বার তোমার 20, ফ্লুরিনের 19, ক্লোরিনের 17,
তারপরে হচ্ছে তোমার আর্গন, তারপরে পটাশিয়াম, তারপর তোমার ক্যালসিয়াম। ক্যালসিয়ামের হচ্ছে +2, ম্যাগনেসিয়ামের নিচে। বুঝতে পারলে? এটা এখন মুখস্থ করার দরকার নেই, মানে তোমাকে 20 পর্যন্ত ক্লাস 9-এ লাগে। ক্লাস 9-এ তোমার 20 পর্যন্ত লাগবে, মানে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 20। এবার ধরো মানে এতে ইলেকট্রন প্রোটনের সংখ্যা হচ্ছে টোটাল না, নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যাও 20 এবং প্রোটনের সংখ্যাও 20। তার মানে তোমার তখন 20 যদি হয়, আমি ঠিক এই 20টাকে এখানে লিখে দিলাম 20 নেগেটিভ, নেগেটিভ না এখানে নিঃসরিত বা আর কিছু করার দরকার নেই, জাস্ট 20 লেখারও দরকার নেই, জাস্ট পজিটিভ লিখে দিলে। ফার্স্ট কক্ষে কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন লেখা হয়ে গেল। সেকেন্ড কক্ষে কটা থাকে? 8টা, তাহলে 8টা এরকম ভাবে লিখবো, 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা ইলেকট্রন হয়ে গেল। এর পরের কক্ষে কটা থাকে? 32টা, 18টা। তাহলে 18টা হতে গেলে এখানে কটা ইলেকট্রন আছে? 8 আর 2 10টা হয়েছে। তাহলে আমি এর পরের কক্ষেতে, আর তাহলে এখানে 10টা অলরেডি হয়ে গেছে, আর তাহলে এখানে 10টা ইলেকট্রন লিখবো। পাঁচটা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে 10টা ইলেকট্রন হয়েছে। দেখো এখানে ইলেকট্রনটা ঠিক করে লিখতে হবে। বলছি যে তার মানে পটাশিয়াম ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন Kl, আমি এই জায়গাটা একটু এখনো ইলেকট্রনিক কনফিগারেশন বলিনি, যে Klmn করে যদি বলি, তাহলে K তে থাকছে 2টো, L এ থাকছে 8টা, M এ থাকছে 10টা, তাহলে তোমার টোটাল 20টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলছে যে রুলসে বলছে যে মানে নিলস বোরের তত্ত্বতে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। তার মানে তাহলে এখানে 10টা ইলেকট্রন থাকতে পারবে না, তাহলে নিশ্চয়ই কোনো জায়গায় একটা কম হবে। দিয়ে এর পরের যেটা আছে সেইটা তোমার পরের কক্ষে আর 2টো ইলেকট্রন যাবে, এখানে একটা এখানে একটা। এই স্ট্রাকচারটা পরীক্ষায় আসতে পারে, হয় সোডিয়ামের আসবে, মানে জাস্ট এইটাকেই বলা হচ্ছে পরমাণুর ইলেকট্রনীয় গঠন। মানে কি করে ড্র করলাম, না বলো? অ্যাটমিক নাম্বারটা বলে দাও। তো এইটা এখানে অ্যাটমিক নাম্বার মনে থাকবে, মুখস্থ ঠিক হয়ে যাবে। তার মানে আমার এই লাইনটা যে 8টার বেশি কেন থাকতে পারবে না বা 8টার বেশি হচ্ছে না কেন, মানে এখানে রুলে বলতে বলছে যে পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকবে না এবং সর্বাধিক 18টি ইলেকট্রন থাকবে। এই 18টি ইলেকট্রনটাকে বলা হচ্ছে সিউডো ইলেকট্রনিক কনফিগারেশন। পরের দিকে আসবে, এখন কিছু বলার দরকার, জানার দরকার। একমাত্র হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের একটা থাকে, হিলিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তারপরে তোমার বাড়তে থাকছে। বলছে কোন কক্ষপথে, মানে এই পয়েন্টটা বোঝা গেল তো? মানে মনে রাখবে যে পরমাণু বাইরের কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। এক্সেপশনাল হিলিয়ামে বাইরের কক্ষে 2টো থাকে। আবার সিউডো ইলেকট্রনিক কনফিগারেশন হলে এই সিউডোটা মনে রাখার দরকার নেই, সর্বাধিক কতগুলো থাকতে পারে? 18টা থাকতে পারে, যদি এমসিকিউ কোশ্চেনে জিজ্ঞেস করে। এবার বলছে কোন কক্ষপথ থেকে কোন ইলেকট্রন উচ্চতর কক্ষপথে স্থানান্তরিত হলে ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে, আবার কোন কক্ষপথ থেকে কোন ইলেকট্রন নিম্ন কক্ষপথে নেমে আসলে ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। এইটাতে বলছে ধরো
এই একটা এনার্জি লেভেল আর এ একটা এনার্জি লেভেল। ধরো এটা ইলেকট্রনটা এখানে আছে, তুমি বাইরে থেকে এনার্জি দিলে, এই কক্ষপথের ইলেকট্রনটা কি মানে শক্তিটা কি ইকুয়াল রয়েছে, মানে সেম রয়েছে। যেই তুমি এনার্জি দিলে মানে শক্তি দিলে, ওই যেই শক্তিটা দিচ্ছ সেই শক্তিটা ইলেকট্রন নিয়ে পরের কক্ষপথে চলে আসছে, সেই লাইনটাই বলছি। মানে এখানে কি পরিমাণ শক্তি দিচ্ছ, ধরো ই ইকুয়ালস টু এইচ নিউ, এই ই ইকুয়ালস টু এইচ নিউটা পরে আসবে, মানে এর উপর তুমি ই ইকুয়ালস টু এইচ নিউ পরিমাণ শক্তি দিয়েছো, সে ইলেকট্রন শোষণ করে ই টু তে গেল, সেখানেও তোমার এইচ নিউ টু হচ্ছে। এই দুটো এনার্জি সেলের শক্তির যে ডিফারেন্স হচ্ছে ডেল ই ইকুয়ালস টু ই টু মাইনাস ই ওয়ান। এটা এখন জানার দরকার নেই, আমি এক্সট্রা বলছি একদম, এইচ নিউ টু মাইনাস নিউ ওয়ান। তুমি শুধু এই লাইনটা মনে রাখো যে কোনো কক্ষপথ থেকে কোনো ইলেকট্রন উচ্চতর কক্ষে স্থানান্তরিত হলে ওই ইলেকট্রনগুলি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। কে শোষণ করছে? কক্ষপথ শোষণ করছে না, কিন্তু শক্তি অ্যাবজর্ব করছে তোমার ইলেকট্রনটা অ্যাবজর্ব করছে। এই যে হচ্ছে কি বলে, ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। আবার কোনো কক্ষপথ থেকে অন্য থেকে ইলেকট্রন নিম্নতর কক্ষে নেমে আসলে ওই ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি মানে রিলিজ করে দেয়, মানে বিকিরণ করে। বোঝা গেল? তো এইটা গেল মেন পাঁচটা পয়েন্ট। হ্যাঁ, মানে উচ্চ থেকে নিম্নে এলে শক্তি ছেড়ে দেবে, হ্যাঁ, আবার নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি অ্যাবজর্ব করবে। না না না, ইলেকট্রনই করবে, কক্ষপথ করবে না। হ্যাঁ, ইলেকট্রনই ছাড়বে যা শক্তি, মানে কারণ ওই কক্ষপথটা, এই যে কক্ষপথগুলো, এদের এনার্জি ফিক্সড, এদের এনার্জি চেঞ্জ হবে না। ইলেকট্রন যে যাচ্ছে এসছে, বা ইলেকট্রন অ্যাড হচ্ছে বা ইলেকট্রন বন্ড ফর্ম করছে, সবকিছুই এনার্জি যেটা লস আর গেইন করছে সেটা সবই ইলেকট্রনই করছে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো একবার দেখো, এখানে এই পয়েন্টটা দেখেছো তো, লাস্টের দুটো পয়েন্ট দেখো, তারপরে এরপরে এটা আর কিছু নেই, এরপরে ড্রয়িং এ চলে যাবো। এরপরে যেগুলো পরীক্ষায় আসবে সেই টপিকে চলে যাব। বুঝতে পারলে তো? তো এইটা ধরো পরবর্তীকালে 11 এর বইতেও আছে,
9 এর বইতেও আছে। 9 এর বইতে এত গোটাটা এরকম ভাবে নাই, বা একই পয়েন্ট থাকতে পারে হয়তো। তো এইটা গেল হচ্ছে তোমার রাদারফোর্ডের বা নিলস বোরের পারমাণবিক মডেল। আমি এখানে অনেক কিছু বলিনি, মানে যেমন ধরো ফার্স্ট ওই এনার্জি সেল থেকে এক একটা কক্ষপথের শক্তি স্তর কিভাবে ক্যালকুলেট করে, সেটা টোটালটা 11-এ রয়েছে, এখানে 9-10-এতে বা 8-9-এতে নেই। তো এইটা গেল। এরপরে বলছে নিউক্লিয় বল। মানে এবার ধরো এখানে একটা জিনিস বলতে ভুল গেলাম, হচ্ছে ধরো তোমাকে বললো অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? অক্সিজেনের 8, অ্যাটমিক নাম্বার 8, ঠিক আছে? তো এইটার ইলেকট্রনিক স্ট্রাকচার ড্র করতে বলছে, তাহলে কিভাবে ড্র করবে? মানে তোমার ইলেকট্রন দিয়ে স্ট্রাকচার ড্র করতে বলছে। হ্যাঁ, তুমি আগে কি করবে, কি কে এল এম এন লিখলে, এটা হচ্ছে তোমার রাব করার জন্য। আমার কাছে কটা ইলেকট্রন আছে? 8টা। প্রথমে থাকে 2টো, তারপরে থাকে 8টা। আমার টোটাল ইলেকট্রন কতগুলো আছে? 8টা। যেহেতু 2টো একটা কক্ষে চলে যাচ্ছে, তাহলে এল এতে কটা থাকবে? 6টা। এবারে তুমি এখানে এরকম পজিটিভ চার্জ লিখবে, এরকম গোল করবে, 8 লিখবে, ঠিক আছে? 8 লিখে আর একটা শুধু গোল করবে, দিয়ে কিছু লেখার দরকার নেই। কিন্তু বইয়েতে 6 লিখেছে বা 18 লিখেছে নিউটন বলে, কিন্তু নিউটন তো ওরকম থাকে না, তাহলে তুমি এটাকে নিউক্লিয়াস বলে দিলে, হলো? এরপরে আর একটা সার্কেল ড্র করবে, এটা হচ্ছে ফার্স্ট কক্ষপথ। এখানে লিখবে n = 1, ব্র্যাকেটে লিখবে কে। যদি নাও লেখো কোনো প্রবলেম নেই, মানে ধরো তুমি এটা লিখলে না, এখানে তুমি কি করলে, কি এখানে একটা ইলেকট্রন লিখে দিলে, এখানে একটা ইলেকট্রন লিখে দিলে, বা তোমাদের বইয়েতে নেগেটিভ সাইন লেখা রয়েছে, হ্যাঁ রাউন্ড করে দাও, বা ইলেকট্রন লিখে রাউন্ড করে দাও। এর পরের কক্ষপথ মানে এল, তুমি এরকম নেগেটিভ লিখে রাউন্ড করে দিলে, এখানে 6টা হবে। হয়ে গেল 6টা। এইটা হচ্ছে তোমার পরমাণুর, অক্সিজেন পরমাণুর গঠন হয়ে গেল, বুঝে গেল? ক্লোরিন বললে তখন ক্লোরিনের লিখলে, ক্লোরিনের হচ্ছে তোমার 17, এটা হবে কে এল এম এন, মানে 2 8 7। তো সেম তুমি এরকম ভাবে লিখবে, এটা করতে পারবে। তুমি করবে বাড়িতে, হোমওয়ার্ক থাকবে 1 থেকে 20 পর্যন্ত। 1 থেকে 20 পর্যন্ত মানে হচ্ছে প্রথমে হাইড্রোজেন 1, তারপর হিলিয়াম 2, এরকম ভাবে একদম ক্যালসিয়াম পর্যন্ত 20 পর্যন্ত, এর এরকম সার্কেল করে ড্র করবে, বুঝে গেল? মানে তোমার এরকম ড্রয়িং করবে 20টা। এবারে দেখো, যেটাকে নিউক্লিয় বল বলছিলাম, যে নিউক্লিয় বল হচ্ছে এই পজিটিভ চার্জ সঙ্গে এই যে বহিস্থ কক্ষের ইলেকট্রনের যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে নিউক্লিয় বল। মানে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউটনের পারস্পরিক রূপান্তর অতি দ্রুত ও অনবরত ঘটার ফলে এটি প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে। মানে যে
এই যে পজিটিভ আর নেগেটিভ চার্জ যে আকর্ষণ বলের জন্য ইলেকট্রনকে ধরে রেখেছে সেইটাকে বলা হয় নিউক্লিয় বল। আর এখানে ঘুরিয়ে ডেফিনেশনে বলছে যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের পারস্পরিক রূপান্তর অতি দ্রুত ও অনবরত ঘটার ফলে একটি প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয়। ওই আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে। বোঝা গেল? নিউক্লিয় বল কাকে আকর্ষণ করছে? ইলেকট্রনকে আকর্ষণ করছে। ইলেকট্রনকে যেই বল দ্বারা আকর্ষণ করছে সেটাকেই বলা হচ্ছে নিউক্লিয় বল। ডেফিনেশনে কিন্তু ওরকম ভাবে লিখলে হবে না, বলতে হবে যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে মানে পারস্পরিক রূপান্তর অতি দ্রুত ও অনবরত ঘটার ফলে একটি প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয়। সেই আকর্ষণ বলকেই নিউক্লিয় বল বলে। এরপর হচ্ছে তোমার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। এইটাকে এরকম ভাবে মনে রাখবে, এইটা ধরো এক্স যেটা ড্র করেছি কোন পরমাণু, ওপরেরটা হচ্ছে তোমার ভর সংখ্যা যেটাকে তোমার এ দিয়ে ডিনোট করে, আর নিচেরটা হচ্ছে তোমার পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। তো এইটা মানে যে কোনো পরমাণু, যেমন ধরো তুমি এখানে ম্যাগনেসিয়াম লিখলে, ম্যাগনেসিয়ামের এখানে 12, ওপরে হচ্ছে তোমার 24, এই 24টা হচ্ছে তোমার ভর সংখ্যা, আর এইটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। ওকে, এবার পারমাণবিক সংখ্যা জিনিসটা কি বলছে? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক তড়িতাদান যুক্ত কণা বা প্রোটন উপস্থিত থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে। মানে এই যে পরমাণু ক্রমাঙ্ক ইকুয়ালস টু দাঁড়াচ্ছে পারমাণবিক সংখ্যা, দুটো একই কথা কিন্তু, পরমাণু ক্রমাঙ্ক আর পারমাণবিক সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা। কারণ যখনই তোমার নিস্তরিত হবে তখনই প্রোটন আর ইলেকট্রন সমান, তাহলে পারমাণবিক সংখ্যা ইকুয়ালস টু দাঁড়ালো কি? প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা, এটা দাঁড়ালো। তার মানে আমি যখনই এইটা বলছি ওপরটা ভর সংখ্যা, নিচেটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা ইকুয়ালস টু লিখছি প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা, যদি নিউট্রাল হয় ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তার মানে যদি আমি এটা লিখি, এখানে ম্যাগনেসিয়াম লিখেছিলাম, উপরে 24 নিচে 12, তোমাকে জিজ্ঞেস করলে এখানে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে? ম্যাগনেসিয়াম পরমাণুতে কতগুলো প্রোটন সংখ্যা বা কতগুলো ইলেকট্রন সংখ্যা আছে বল? তাহলে তুমি কি বলবে? মানে প্রোটন সংখ্যা পি হচ্ছে তোমার 12 আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 12। এবারে বলছে এটা পারমাণবিক সংখ্যা গেল, এবার আসো ভর সংখ্যা। মানে এই পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে ডিনোট করে। ওকে, এবার ভর সংখ্যা কি? হ্যাঁ জেড, হ্যাঁ জেড দিয়ে ডিনোট করে। এই যে আমি এখানে যেটা লিখেছি পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে তোমার জেড, আর ভর সংখ্যা হচ্ছে এ, অ্যাটমিক মাস। এবার ভর সংখ্যা কি বলছে? বলছে কোনো একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন কণা ও সমস্ত নিউট্রন কণার মোট যোগফল, মানে প্রোটন আর নিউট্রনের যোগফল। মানে ভর সংখ্যা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে?
হ্যাঁ প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। ওকে, তাহলে প্রোটন ভর সংখ্যা ইকুয়ালস টু দাঁড়ালো প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। মানে আমি এখানে লিখছি ভর সংখ্যা যেটাকে এ দিয়ে ডিনোট করে সেটা হয়ে যাচ্ছে তোমার পি প্লাস এন। পিটা হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা। তো এইটা দাঁড়ালো ভর সংখ্যা, ঠিক আছে। এবার তোমাকে যদি বলে এই ম্যাগনেসিয়ামের নিউটন সংখ্যা কত হবে, নিউটন সংখ্যা, তার মানে এ ইকুয়ালস টু তোমার দাঁড়ালো পি প্লাস এন, এন ইকুয়ালস টু কি দাঁড়াবে এ মাইনাস পি। তার মানে এখানে n ইকুয়ালস টু দাঁড়াবে 24 মাইনাস 12 ইকুয়ালস টু 12। এইটা গেল ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। এবার ধরো ক্লোরিনের ক্ষেত্রে দিল, ক্লোরিনের এখানে 35, এখানে 17, এখানে নাম্বার অফ ইলেকট্রন কি হবে, নাম্বার অফ প্রোটন হচ্ছে তোমার 17, নিউটন হচ্ছে না ইলেকট্রন হচ্ছে তোমার, ইলেকট্রন হচ্ছে 17 আর নিউটন কত হবে 35 মাইনাস 17 ইকুয়ালস টু 80। বোঝা গেল? তো এইটা দিয়ে কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, মানে প্রোটন সংখ্যা লেখো, নিউটন সংখ্যা লেখো, ইলেকট্রন সংখ্যা লেখো। এগুলো সবই হচ্ছে তোমার নিউট্রাল পরমাণুর ক্ষেত্রে। যদি তোমার চার্জ যুক্ত থাকে মানে নেগেটিভ বা পজিটিভ চার্জ থাকে তার ক্ষেত্রে আবার আলাদা হবে। পজিটিভ কেমিস্ট্রিতে যখনই প্লাস হয় তখন মাইনাস হবে, মানে কোনো কিছু যদি যোগ করো তাহলে তার সাইনটা মাইনাস হবে, আর কোনো কিছু যদি বিয়োগ করে দাও মানে রিমুভ করে দাও তখন তার সাইনটা প্লাস হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, বলতে চাইছি যে যেমন ধরো তুমি যখন ধরো সোডিয়াম লিখছো, সোডিয়ামে এর অ্যাটমিক নাম্বার কত 11 মানে পারমাণবিক সংখ্যা, তার মানে কে এল এম লিখছো, তাহলে কে এর ভ্যালু হচ্ছে তোমার 26 না 28 হবে, বলো বলো 28 10 হলো আর এটা 1। যখন Na প্লাস লিখছো মানে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, এখান থেকে বেরিয়ে Na প্লাস প্লাস ইলেকট্রন, তার মানে ইলেকট্রন যখনই প্লাস হচ্ছে এইটার ক্ষেত্রে এই 11 এর ক্ষেত্রে এখানে ছিল প্রোটন সংখ্যা ছিল 11, ইলেকট্রন সংখ্যা ছিল 11, নিউটন সংখ্যা ছিল সোডিয়ামের 23। তাহলে এখানে হবে তোমার a মাইনাস পি হবে, তার মানে 23 মাইনাস 11 ইকুয়ালস টু 12। যেই Na প্লাস হলো এই বহিস্থ কক্ষ থেকে m থেকে ইলেকট্রনটা চলে গেছে, এখানেই এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2 8, মানে এতে ইলেকট্রন আছে 2 আর 8, এতে প্রোটন সংখ্যা হবে 10, হ্যাঁ প্রোটন সংখ্যা এখানে হবে 11, কারণ প্রোটনটা বেরোচ্ছে না, বেরোচ্ছে ইলেকট্রনটা, প্রোটনটা 11ই হবে, ইলেকট্রনটা হয়ে যাবে তোমার 10 যেহেতু একটা ইলেকট্রন কম আছে, আর নিউটনটা হয়ে যাবে সেমি থাকবে কারণ যেহেতু 23 মাইনাস 11 12 থাকবে। এইটা হচ্ছে পজিটিভ, মানে যখন ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কম থাকে মানে ওতে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, আর যদি অ্যানায়নের ক্ষেত্রে ধরো Cl নেগেটিভ, Cl এর এখানে 17, এখানে 35, এখানে প্রোটন হচ্ছে তোমার 17, ইলেকট্রন হচ্ছে তোমার 17, নিউটন হচ্ছে 35 মাইনাস 17 ইকুয়ালস টু 18। যখন Cl মাইনাস লিখছো এর ইলেকট্রনিক কনফিগারেশনটা ছিল KL Mn 2 8
7 17 287 যেই একটা ইলেকট্রন মাথায় নেগেটিভ লিখছো ওই এক্সট্রা ইলেকট্রন এই বহিস্থ কক্ষে মানে এম কক্ষে অ্যাড হয়েছে, তার মানে তখন হয়ে যাচ্ছে 288, তার মানে বাড়ছে কি ইলেকট্রন বাড়ছে, প্রোটনটা এখানে থাকছে তোমার 17, ইলেকট্রন হয়ে যাচ্ছে 18, নিউটন যা ছিল তাই থাকছে। বোঝা গেল? নেগেটিভ হলে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হবে, পজিটিভ হলেও ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হবে, প্রোটন সংখ্যার কিছু চেঞ্জ হবে না। বোঝা গেল? তাহলে এইটা গেল তোমার কিভাবে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা লিখবে। এরপরে হচ্ছে আইসোটোপ। আইসোটোপটা কি নেক্সট দিন বলবো না এখানে বলে দিই? আইসোটোপটা আগেও বলেছি। যে সব পরমাণু প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সমান থাকে, যেমন ধরো অক্সিজেনের ক্ষেত্রে এখানে 16 ভুল লিখছি, এখানে না ঠিকই লিখছে, এখানে 16, এখানে 8, এখানে 17, এখানে 8, এখানে 18, এখানে 8, মানে কি থাকছে পারমাণবিক সংখ্যাটা সমান থাকছে। আবার ধরো ক্লোরিনের ক্ষেত্রে এখানে 35, এখানে 17, আবার এখানে 37, এখানে 17। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে আসবে হাইড্রোজেন 11, হাইড্রোজেন 21, হাইড্রোজেন 13, এইটা হচ্ছে তোমার হাইড্রোজেন, এখানে বাংলাতে লেখো, এখানে এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, এইটাকে বলে H2 যেটা এটাকে বলে ডয়টোরিয়াম, হ্যাঁ ওটা ভারী হেভি ওয়াটার, D2O টা হচ্ছে তোমার হেভি ওয়াটার ভারী জল, আর ডয়টোরিয়ামটা হচ্ছে H2O, মানে যার ভর সংখ্যা হাইড্রোজেনের যখন ভর সংখ্যা 2 হয় তখন সেটাকে ডয়টোরিয়াম বলে, আর এটাকে ট্রয়টোনিয়াম বলে, ট্রয়টোনিয়াম। ঠিক আছে? তো এইটা হাইড্রোজেনের গেল, এই নামগুলো পরীক্ষায় আসে। আবার ধরো নাইট্রোজেনেরও আসবে, নাইট্রোজেনের এখানে তোমার 14, এখানে 7, এখানে তোমার 14, এখানে 8, এরকম আসবে পরপর। ফসফরাসেরও আসবে, মানে সবারই এগুলো কি হচ্ছে পারমাণবিক সংখ্যাটা সেম থাকছে, প্রোটন সংখ্যাটা কি বলছি ঠিক বলছি? কেন এবার দেখতে পাচ্ছ না? ভিডিওটা অফ করে তাই এবার দেখো, এবার ঠিক আছে। এইটাকে বলছে হেভি ওয়াটার, তো এখানে এটা তোমার 15 হবে, এখানটা 7 হবে, তো এটা নাইট্রোজেনের গেল। এবার হচ্ছে আইসোবার, আইসোবার হবে তোমার বিভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোবার বলে। বোঝা গেল? মানে ভর সংখ্যা বলতে তোমার এখানে তোমার ক্যালসিয়াম এখানে 40, মানে উপরটা সমান, আর এখানে তোমার আর্গন এখানে 40, এটা 18, পটাশিয়াম এখানে 40, এখানে 19, এরা পরস্পরের হয়ে যাবে আইসোবার। আইসোটোন হচ্ছে যেসব পরমাণুর নিউটন সংখ্যা একই থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা, আইসোটোন, আইসোটোপ না, আইসোটোন, হ্যাঁ আলাদা। আইসোটোপ হচ্ছে পারমাণবিক সংখ্যাটা সমান, মানে পারমাণবিক ক্রমাঙ্কটা সমান, আর আইসোটোন হচ্ছে নিউটন সংখ্যাটা সমান। নিউটন সংখ্যা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা বলে দিয়েছি, যেমন নিউটন সংখ্যা সমান হবে, যেমন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে 1 লিখছো, না হাইড্রোজেনের এটা 3 লেখো, এটা 3, হ্যাঁ কিন্তু টয়ট্রোনিয়ামের আইসোটোপের ক্ষেত্রে, আর এটা হচ্ছে হিলিয়াম লিখছো, এখানে 2 লিখছো, এখানে তোমার
প্রোটন হচ্ছে তোমার 1, ইলেকট্রন হচ্ছে 1, আর নিউট্রন হচ্ছে তোমার 3 - 1 = 2। এইটার হিলিয়ামের ক্ষেত্রে প্রোটন 2, ইলেকট্রন 2, আর নিউট্রন হয়ে যাচ্ছে তোমার 4 - 2 = 2। তার মানে এখানে নাম্বার অফ নিউট্রন সংখ্যা, এখানে নিউট্রন সংখ্যা কি হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। যখনই নাম্বার অফ নিউট্রন সংখ্যা 1 থাকবে তখন তাদের আইসোটোন বলে। আইসোটোন। আবার ধরো তোমার এক্সাম্পল সিলিকনের আসবে। সিলিকন যদি দেখো, সিলিকন হচ্ছে এখানে 30। এগুলো এতগুলো মনে রাখতে পারবে না, জাস্ট তোমাকে এরকম দেবে, হচ্ছে এরকম ভাবে মানে এক্সাম্পলটা বলে দেবে। আবার ধরো ফসফরাসের 31, এখানে 15। এখানে তোমার এইটার ক্ষেত্রে, এটা হচ্ছে সিলিকন Si, এইটার ক্ষেত্রে প্রোটন হচ্ছে তোমার 14, ইলেকট্রন 14, আর নিউট্রন হয়ে যাচ্ছে 30 - 14 মানে 16। আর এইটাতে প্রোটন হচ্ছে 15, ইলেকট্রন হচ্ছে 15, হ্যাঁ নিউট্রন 16, হ্যাঁ তো = 16। তো নাম্বার অফ মানে আইসোটোন হচ্ছে পরমাণুর মধ্যে যখন নাম্বার অফ, হ্যাঁ ইকুয়াল নাম্বার অফ নিউট্রন সংখ্যা হলেই তখন সেটা আইসোটোন হয়ে যাবে। এইটা গেল, আর কিছু নেই তোমাদের, ঠিক আছে? তো এইটা ভালো করে পড়বে। ওই 1 to 20 পর্যন্ত যেটা বললাম, ওইটাও হোমওয়ার্ক থাকলো। আর হচ্ছে কি বলে, ম্যাথসে খুব বেশি হোমওয়ার্ক থাকলো না, ম্যাথসে আবার বলে দেবো আমি, মানে পরের যেই উপপাদ্যগুলো আরো আছে